দেখছেন কলকাতা সংবাদ। আজ ৩রা অক্টোবর বৃহস্পতিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি। বাসড্রোনে অশান্তি, বিজেপি নেত্রী সহ গ্রেফতার 5। থানায় ধর্ণা রূপার, দেখাই নেই তৃণমূল কাউন্সিলরের। চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জাহরের। আজ থেকে ভারী বৃষ্টি, জেলায় জেলায় সতর্কতা জারি, ষষ্ঠীতেও বৃষ্টিতে ভাসবে বাংলা। রাজনীতিতে এলেন প্রশান্ত কিশোর, বিহারে ভোটে লড়বেন নতুন দল, শুরুতেই মদ নিয়ে বিরাট ঘোষণা। এবার ইরানের শীর্ষ নেতা খামেনেইকে মারবে ইসরায়েল, তেল আবিভাবে ঘোষণায় আতঙ্কে কাটা মধ্যপ্রাচ্য। গণপিটুনির মতো মারধর আরজি করেন নির্যাতিতাকে, শরীরে 24টি আঘাত, নজর ঘোরাতেই ধর্ষণ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পেলোডারের ধাক্কায় নবম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত তপ্ত বাসড্রোনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের। ক্ষোভ জমেছে রাস্তার বেহাল দশা নিয়ে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে, পরে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষালও বিক্ষোভের মুখে পড়েছিলেন। বিকালে কলকাতা পুলিশের ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত ঘটনাস্থলে গেলে শুরু হয় ধরপাকড়। কিন্তু সকাল থেকে রাত গড়িয়ে গেলেও কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতাকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাটুলি থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে বুধবার রাতে বাসড্রোনি থানায় পৌঁছে যান বিজেপি কর্মী সমর্থকেরা। নেতৃত্বে রূপা গঙ্গোপাধ্যায়। থানার ভেতরে প্রবেশ করেন রূপা, বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি কর্মীরা। তাদের বক্তব্য, কোনো অভিযোগ ছাড়াই বিজেপি নেত্রী রুবি মণ্ডলকে আটক করে বাসড্রোনি থানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু ছাত্র মৃত্যুর ঘটনার অভিযুক্তদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে বাসড্রোনি থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। রূপা বলেন, আমি রাতটা থানাতেই থাকবো। সকাল থেকে ওরা ধরতে পারেনি অভিযুক্তদের, তবে আমি আশা রাখছি ওরা ধরে ফেলবেন। যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আমি বসে থাকবো এখানে। বিজেপির দাবি, পেলোডারে পিষে পড়ুয়ার মৃত্যুর পর ক্ষিপ্ত সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিল রুবিও। এরপরে বিকাল 4টে নাগাদ পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে দাবি পদ্ম শিবিরের। শুধু তাই নয়, বিজেপি নেত্রী রূপার দাবি, কাউন্সিলরের লোকেরাই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে বের করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। এমন অবস্থায় অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত থানায় বসে থাকার হুঙ্কার দিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল চলছে এখনো। মহালয়ার সকালে কলকাতায় মহা মিছিল বের করেছেন চিকিৎসক, সাধারণ মানুষ। আর সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার। অন্য রাজ্যে বারবার সরকার পাল্টানোর উদাহরণ টেনে আনলেন তিনি। রাজ্যবাসীর রাজনৈতিক ভুল ধরিয়ে দিলেন জহর। আরজিকর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণকনভেনশনে বক্তৃতা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন জহর। তাকে বলতে শোনা যায়, আমরা তখন ছোকরা ছিলাম, ল্যাম্পপোস্ট গুলি ছোট ছোট ছিল, দাদারা মই দিয়ে বলল ল্যাম্পের ওপর সেলোফোন লাগা, বাম এসে গিয়েছে, আমরা লাগালাম, সারা কলকাতা লাল হয়ে গেল। জহর আরো বলেন, আবার দুবার সরকার তাড়িয়ে দেওয়া হলো। কংগ্রেস যে 77-এ বিদায় নিয়েছে, একেবারে বিদায় গিয়েছে, আর কোন নির্বাচনে দাঁড়াতে পারছে না। 34 বছর রাজত্বের পর বামকে যে বিদায় দিয়েছে তা কিন্তু মুখ তুলে উঠতে পারছিল না। সেটা এখন বলবো না কোন কারণে পারছিল না। 14 বছর ধরে দেখছি কিছুতে কোথাও দাঁড়াতে পারছে না। ভালো ছাত্র লোকাল ছেলে আনছে, কিন্তু পারছে না। কিন্তু একবার বের করে দিলে তারপর কিন্তু ইতিহাসের পাতায় মিশে যাবে। মনে রাখবেন, বাংলার রাজনীতি ভুল হয়েছে। প্রত্যেক রাজ্যে যেমন চাপাতির মতো ওলট পালট করা হয়, রাজস্থানে দেখুন, একবার বিজেপি একবার কংগ্রেস, দ্বিদলীয় নীতি মেনে একবার ডিএমকে একবার এআইডিএমকে। লজিক বোঝা যায় না, দুটো দলই এক সব ব্যাপারে। কিন্তু
উল্টে পাল্টে আনে, যা আমরা অনুসরণ করিনি। আমরা একেবারে যাকে দেই একেবারে সারা জীবন তার নামে, তোমার সঙ্গে তোমারই জন্য বলে লেগে থাকি। তারপর হতাশ হয়ে বলি, এবার যাকে পাবো বাবা, এবার ছেড়ে দাও আমাদের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ যখন উত্তাল, প্রতিবাদ মিছিলে শহর কলকাতা যখন মুখরিত, সেই সময় আচমকা তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন জহর। সাংসদ পদ তো বটেই, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরজিকর কাণ্ডে তো বটেই, দুর্নীতি দাদাগিরি নিয়ে দলের ভূমিকা নিয়ে চিঠিতে অসন্তোষ উগরে দেন তিনি। সেই থেকে বারংবার তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন তিনি। অন্য রাজ্যের ক্ষমতার পালা বদলের প্রসঙ্গ টেনে এবার যে মন্তব্য করলেন তিনি, তাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। বামেদের নিয়ে জহরের মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরজিকর নিয়ে প্রতিবাদ এবং মিছিলে একাধিকবার বামেদের সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে, তাই বামেরা মুখ তুলে উঠতে পারছিল না। এর ওপর যেভাবে জোর দিয়েছেন তিনি, তাও নজর কেড়েছে। দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত। এই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। কাল শুক্রবার দ্বিতীয়ার দিন নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই, হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প অত্যন্ত বেশি থাকায় বৃষ্টির আগে পরে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হবে। শনিবার তৃতীয়া পর্যন্ত মেঘলা আকাশ। শুক্রবার দ্বিতীয়ার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার তৃতীয়ার দিনে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। শুক্রবার দ্বিতীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। ওই দিন এই দুটো জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা। আজ বৃহস্পতিবার, অর্থাৎ প্রতি পদে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলাতে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ। দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল এবং পরশু অর্থাৎ দ্বিতীয়া এবং তৃতীয়ায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পরিসংখ্যান রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.4 ডিগ্রি বেড়ে 28.2 ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে স্বাভাবিকের তুলনায় 2.2 ডিগ্রি কমে 31 ডিগ্রি। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি। আশা রাখছি এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। এদিন তাকে ভোট কুশলী হিসেবে চিনত গোটা দেশ। এবার রাজনীতিবিদ হিসেবেই আত্মপ্রকাশ করলেন প্রশান্ত কিশোর। আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন তিনি। প্রশান্ত কিশোরের এই রাজনৈতিক দলের নাম জনসুরজ পার্টি। তবে সরকারিভাবে অবশ্য প্রশান্ত কিশোর নিজে নন। দলের প্রধান হিসেবে প্রাক্তন এসএফএস অফিসার মনোজ ভার্তির নাম ঘোষণা করা হয়েছে। আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে সম্ভবত সবকটি আসনেই প্রার্থী দেবে জনসুরজ পার্টি। একই সঙ্গে প্রশান্ত কিশোর দল ঘোষণার দিনই বড় চমক দিয়েছেন। প্রশান্ত কিশোর জানিয়েছেন, ক্ষমতায় এলে বিহারে মদ বিক্রির ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। মদ বিক্রি থেকে যা আয় হবে সেই অর্থ শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হবে। প্রশান্ত কিশোর আরো জানিয়েছেন, গত 2 বছর ধরে যারা তার সংগঠনের হয়ে কাজ করেছেন তাদের মধ্যে থেকেই দলের প্রধানকে ভবিষ্যতের সাধারণ মানুষই বেছে নেবেন। একই সঙ্গে প্রশান্ত কিশোরের আশ্বাস, শুধু জাতপাত এবং নির্বাচনী প্রতিশ্রুতি নয়, তার দল রাজনীতি করবে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি নিয়ে। গত 2 বছর ধরেই বিহারের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ভিত তৈরি করেছেন প্রশান্ত কিশোর। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি তা জানিয়েছেন সাধারণ মানুষকে। এবছরের শুরুতেই প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য তিনি তৈরি। প্রশান্ত কিশোরের দাবি ছিল তার দল বিহারের মানুষের কাছে নতুন বিকল্প হয়ে উঠবে। ইসরায়েলের পরবর্তী নিশানা এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। বুধবার একথা সাফ জানিয়ে দিল নেতানিয়াহুর সরকার। ইতিমধ্যে সেই হামলা প্রস্তুত
প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফের বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই এবার খামেনেইকে নিশানা করা হবে। এই প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক বলেন, ইরানের সরকারি ভবনগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। বিশেষ করে খামেনেইয়ের মতো ব্যক্তিদের নিকেশ করাই আমাদের মূল লক্ষ্য, কারণ তিনি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু হয় ইরানের মদতপুষ্ট গোষ্ঠী হেজবোল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ। এরপরই নাসিরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতেই ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইরান। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই খামেনেইকে গোপন এবং নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হেজবোল্লাহ প্রধানের মৃত্যুর বদলা নেওয়ার দাবিতে তেহরানে পথে নেমে বিক্ষোভ দেখান হাজার হাজার নাগরিকও। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েও ইরান সাফ জানিয়ে দেয়, এর ফল মোটেও ভালো হবে না। এরপরই মঙ্গলবারই ইসরায়েলের মাটিতে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছাড়েন ইরান। এবার সেই হামলার জবাব দিতেই তৈরি হচ্ছে ইসরায়েলি সেনা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহে কমপক্ষে 24টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গণপিটুনির সময় মারধর করার ফলে শরীরে যেমন অসংখ্য ক্ষয়ক্ষতি তৈরি হয়, সেই রকমই প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে নির্যাতিতার দেহে। সিবিআই এর সূত্র উদ্ধৃত করে এই প্রতিবেদনে জানানো হয়েছে, নির্যাতিতার ময়নাতদন্ত এবং সুরতহাল রিপোর্টে একাধিক ফাঁক-ফোকর আছে। এরকমই ঘটনা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এখন তথ্য সম্পূর্ণভাবে দেওয়া হয়নি, তারপরও যা তথ্য প্রমাণ মিলেছে সেগুলির ফরেনসিক টেস্ট করা হয়েছে, খুঁটির বিশ্লেষণ করা হয়েছে সেই সব তথ্য প্রমাণ। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে গণপিটুনির মতোই বেধড়ক মারধর করা হয়েছে নির্যাতিতাকে। আর সেটার ভিত্তিতেই সিবিআই অনুমান করছে যে একজন নয়, অপরাধের ঘটনায় একাধিক লোক যুক্ত ছিল। এই রিপোর্ট অনুযায়ী ফরেনসিক টেস্টে নির্যাতিতার শরীরে যেরকম আঘাতের চিহ্ন মিলেছে, তাতে একজনের পক্ষে সেই কাজটা করা সম্ভব নয় বলে মনে করেছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীদের অভিযোগ, তাতে কয়েকটি গুরুতর আঘাতের প্রসঙ্গ পুরোপুরি চেপে দেওয়া হয়েছে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।